সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পড়ার পক্ষ থেকে আমি জাকির তাজওয়ার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককে। আমাদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আজকে তোমাদের সাথে আমাদের ক্লাস হবে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের। তোমরা অনেকেই জানিয়েছো যে তোমাদের বিভিন্ন অধ্যায় নিয়ে সমস্যা, কি কি পড়তে হবে, কি কি বুঝতে হবে, কি কি শিখতে হবে, সবকিছু নিয়ে আজকের এই একটা ক্লাসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সবকিছু কমপ্লিট করে ফেলবো। তোমরা যারা যারা জয়েন করেছো একটু জানিয়ে দাও আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা একেবারে 100% ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওকে, সাফা কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম। একটু আমাকে জানাতে হবে বোর্ডটা ক্লিয়ার কিনা এবং তোমরা ক্লিয়ারলি কথাবার্তাগুলো শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ড ওয়েট করার পরে আমরা কিন্তু ক্লাসটা শুরু করব। তোমাদের বিগত দিনগুলোর পরীক্ষা কেমন হয়েছে জানাতে পারো যে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের তোমাদের কি কি সমস্যা আছে। ওকে, জি স্যার, ওকে, ঠিক আছে, আশা করছি সবকিছু শোনা যাচ্ছে। সাউন্ড থেকে শুরু করে বোর্ড পর্যন্ত সব ক্লিয়ার আছে। আমাদের প্রথম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার আমি তোমাদেরকে একটু ছোট্ট গল্প বলি, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমরা জাস্ট খালি 1 ঘন্টা 30 মিনিট টাইম নিব এবং এই 1.5 ঘন্টা তোমার লাইফে ইসলামী ইতিহাস ও সংস্কৃতির একটা বেস্ট ক্লাস করানোর আমি ট্রাই করব। তোমাদের কিন্তু কোঅপারেশন লাগবে, ধৈর্য লাগবে এবং অবশ্যই অবশ্যই যথেষ্ট মনোযোগ লাগবে। একটু বই খাতা নিয়ে বসো, আসো আমরা 1.5 ঘন্টায় পুরো সিলেবাস একটা রিক্যাপ দিব। তোমরা কারা কারা রেডি আমাকে একটু জানিয়ে দাও। ওকে, তো আমাদের যে ভারতবর্ষ ছিল, আমি একটু কালারটা চেঞ্জ করি। তোমাদের প্রিয় রং কি বলতে পারো? তাহলে সেই কালারে লিখবো। ওকে, আমাদের যে ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষে তোমরা জানো যে ব্যবসা বাণিজ্যের জন্য এই ভারতবর্ষ অনেক বেশি পপুলার ছিল। এই ভারতবর্ষে আরবীয় বণিকরা আসতো, ঠিক আছে, বা আরবের বণিকরা আসতো। আরবের বণিকরা এসে এখানে ব্যবসা বাণিজ্য করত এবং অবশ্যই তখন তো হেলিকপ্টার, ট্রেন, বাস, ট্রাক কিছুই ছিল না। তারা যাতায়াত করতো কোন পথে? সমুদ্র পথে। সমুদ্র পথে জিনিস নিয়ে আসার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন সময় যেই জলপথে ডাকাতি করে যারা, তাদেরকে বলা হয় দস্যু। এই ভারতবর্ষে আরবীয় বণিকরা ব্যবসা বাণিজ্য করতে আসলে এই দস্যুরা রাস্তাঘাটে বারবার শুধু তাদেরকে ডিস্টার্ব করে। এখন একটা উদাহরণ দেই, তুমি একটা বাড়ি ভাড়া নিছো, সেই বাসায় তুমি দেখা যাচ্ছে বারবার চুরি হচ্ছে, তুমি কাকে বলবা? বাসার মালিককে বলবা। এরাও সেই কাজটা করেছে যে আরবীয় বণিকরা কর দিয়ে, ট্যাক্স দিয়ে ব্যবসা করে কোথায়? ভারতবর্ষে। এই ভারতবর্ষে তারা যেই অঞ্চলে ব্যবসা করত সেই অঞ্চলের রাজার নাম ছিল রাজা দাহির। কি নাম ছিল? লিখে নাও, রাজা দাহির। এই রাজা দাহির কি করলো? এই রাজা দাহিরকে তারা জানাইলো যে কি হইলো? ইউসুফ বিন হাজ্জাজ বললেন যে কি হইলো, আমাদের বণিকরা ব্যবসা করতে পারছে না, তাদেরকে বারবার আক্রমণ করছে জলদস্যু, আপনারা আমাদেরকে নিরাপত্তা দেন, আপনারা আমাদেরকে বিপদ থেকে মুক্ত করেন। কিন্তু কোনোভাবেই রাজা দাহির সেই কথা শুনলো না। যখন রাজা দাহির এই কথাটা শুনলো না, তখন তারা কি করলো? তখন তারা বাধ্য হয়ে এই মুসলিম বিশ্ব থেকে এসে ভারতবর্ষ দখল করলো এবং সেখানে সে কি করলো? দখল বলতে যুদ্ধে পরাজিত করলো অ্যাকচুয়ালি। এবং এই রাজা দাহির সিন্ধু নামক অঞ্চলের, এই পুরা ভারতবর্ষের কিন্তু রাজা ছিল না, এই সিন্ধু নামক যে অঞ্চল, এই সিন্ধুর রাজা ছিল রাজা দাহির। তিনি কি করলো? পরাজিত হলো এবং মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হলো। এবং এই মুসলিম শাসন প্রতিষ্ঠার ফলে মুসলিমদের সাংস্কৃতিক বিকাশ ঘটলো। এই মুসলিম সংস্কৃতি এই ভারতবর্ষের সিন্ধু অঞ্চল থেকে চারিদিকে ছড়িয়ে পড়লো। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলবেন। ওকে, কিছু কিছু মানুষজন আসে ক্লাসে ফাজলামো করার জন্য। তাদের এই যে ক্লাসে এসে যারা জোকারি করে তারা সারা জীবন জোকার হিসেবেই থেকে যায়। তো আপনারা যদি জোকার না হতে চান, আপনারা যদি পরীক্ষায় ভালো করতে চান, মনোযোগ দিতে হবে। অলরাইট, চলে আসি। তাহলে আশা করি বুঝতে পারছেন ভারতবর্ষে আরবীয় বণিকরা ব্যবসা করতে আসলো
নিরাপত্তাহীনতায় দাহিরকে জানাইলো, দাহির যখন কোনো সারা শব্দ করলো না, কোনো রেসপন্স করলো না, তখন সেই জায়গাটা দখল করে নিল এবং স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো এবং সাংস্কৃতিকভাবে মুসলিম সংস্কৃতি বিকশিত হলো। আসেন আমরা আবার পড়তে পড়তে একটু ব্যাখ্যা দেখব। আরবের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে সরাসরি, পরোক্ষ মানে হচ্ছে ইনডিরেক্টলি বা সরাসরি না এমন, তাহলে প্রত্যক্ষ কারণ কি ছিল? ইসলামী সাম্রাজ্য বিস্তার, ভারতের ধন সম্পদ লাভ, জলদস্যুদের আরব জাহাজ লুট, লুট করা মানে কি? লুটে নেওয়া, ডাকাতি করা, হাজ্জাজের সাম্রাজ্যবাদী নেশা, কিছুই না। এই জলদস্যুদের আরব জাহাজ লুটের কারণে, নিরাপত্তাহীনতার কারণে, রাজা দাহিরকে জানানোর পরেও কোনো পদক্ষেপ না নেয়ার কারণে কি হয়েছে? এই আন্দোলন মানে এই জিনিসটা দখল করা হয়েছে। চলে যাই 2 নম্বরে, অ্যান্সার আশা করি ক্লিয়ার আপনাদের। ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল? ইসলাম আসার আগে ভারতের উপমহাদেশের সাথে আরবের বণিক বা ব্যবসায়ীদের যোগাযোগ ছিল, এটা তো আপনারা সবাই জানেন। সহজ প্রশ্ন হলেও এই আজকে যেগুলো প্রশ্ন করাচ্ছি সব বিগত বছরে বোর্ডে আসা কোশ্চেন, সুতরাং বলার কোনো অপেক্ষাই রাখে না যে এগুলো কতটা গুরুত্বপূর্ণ। আরব বণিকদের। ভারতবর্ষের প্রাচীনতম আদিবাসী কারা? ভারতবর্ষের প্রাচীনতম আদিবাসী দ্রাবিড়। কারা বলেন? দ্রাবিড়। ওকে, আমি একটু দ্রুত যাব কারণ আমাদের অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু ব্যাখ্যা করব আপনাদের। এবার আসেন, ক নামক এলাকায় বহু বিবাহ প্রচলিত থাকলেও বিধবা বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। এটি প্রাচীন ভারতের কোন অবস্থার ইঙ্গিত করে? বহু বিবাহ প্রচলিত থাকলেও বিধবা বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নাকি অর্থনৈতিক? এটা একটু অ্যান্সার করেন। ওয়ালাইকুম সালাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলবেন। ওকে, অনেকেই অ্যান্সার করছেন, চমৎকার। এটা সামাজিক একটা সমস্যা, যেহেতু মানুষ সমাজে বাস করে, সমাজের রীতিনীতি, সুতরাং সমস্যাটাও সামাজিক। এরপরে আসেন, ভারতের কোন অঞ্চলে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? ইউসুফ বিন হাজ্জাজের কথায় যখন সিন্ধুর রাজা দাহির, কোন অঞ্চলের রাজা? বারবার বলতেছি, কোন অঞ্চল বলেন? সিন্ধুর রাজা দাহির যখন তার কথা অমান্য করলো বা তাকে রেসপন্স করলো না, তখন সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। কোন অঞ্চল? সিন্ধু অঞ্চল। আসেন, আরব কর্তৃক সিন্ধু বিজিত হয় কত খ্রিস্টাব্দে? বিজিত মানে জয়লাভ, এটা অবভিয়াসলি জানেন 712-তে। আচ্ছা, সালটা একটু লিখে নেন, ঠিক আছে? 712। তাইলে সিন্ধু জয় করে কবে? আরব সিন্ধু কবে জয় করে? 712 খ্রিস্টাব্দে। লিখে ফেলেন, একটু লিখে ডান বলে দেন। যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। সিন্ধু বিজয়ে মুসলমানরা কোন ক্ষেত্রে বেশি লাভবান হয়েছে? রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নাকি সামাজিক? এটার উত্তর আমি যখন ব্যাখ্যা দেই তখনই আমি বলে দিয়েছি যে মুসলমানদের সংস্কৃতি তারা কিন্তু এই ভারত মহাদেশে বা উপমহাদেশে তারা ছড়িয়ে দিতে পেরেছিল। এই কারণেই সনাতনী ধর্মের যারা ছিল, মূর্তি পূজা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের চর্চা করত। এই গ্রাম বাংলার ঐতিহ্যে এই সিন্ধু বিজয়ের পর মুসলমানদের সংস্কৃতি কিন্তু সেখানে প্রবেশ করে। চলে আসি তারপরেরটায়, মুসলিম বিজয়ের প্রকালে। প্রকালে বলতে আমি যদি একেবারে সহজ ভাষায় বলি হবে পূর্বে সিন্ধুর রাজা কে ছিলেন? অবভিয়াসলি দাহির ছিলেন, এটা অনেকবার বলছি। কোশ্চেন সহজ, জাস্ট খালি মাথায় রাখতে হবে, বুঝতে হবে। সিন্ধুরাজ বা সিন্ধুর রাজা দাহিরের রাজধানীর নাম ছিল আলোর। কি নাম ছিল? আলোর। সবাই একটু কমেন্টে লেখেন, এটা পরীক্ষায় আসবে।
ইউসুফ বিন হাজ্জাজের নির্দেশে, ইউসুফ বিন হাজ্জাজের নির্দেশে কে করেছে? নির্দেশে করেছে মোহাম্মদ বিন কাসিম। তাই ইনফরমেশন দিলে পুরোপুরি দিবেন, অর্ধেক ইনফরমেশন দিবেন না। ক্লাসে যারা জয়েন করেছেন একটা করে রিঅ্যাক্ট দিয়ে ফেলেন, ঝটপট রিঅ্যাক্ট দিয়ে ফেলেন। ক্লাসের স্লাইডটি যারা পেতে চান তাদের কি করতে হবে? অবভিয়াসলি ক্লাসটি শেয়ার দিতে হবে। কোন বন্দরে মুসলিম জাহাজগুলো জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়? লুণ্ঠন মানে কি? লুট করা। লুণ্ঠন মানে কি? লুট করা। বলেন কোন বন্দরে? করাচি, দেবল, মাদ্রাস নাকি চট্টগ্রাম? বলে ফেলেন, ঝটপট বলে ফেলতে হবে এবং উত্তর দিতে হবে, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ সেই উত্তরগুলাই আমি আপনাদের কাছে নিচ্ছি, বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, চলে আসেন, তারপরে যাই। দেবল বন্দর, ওকে। আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপাখ্যান, এটা কেন বলেছেন? কারণ হচ্ছে এই সিন্ধু বিজয়ের মাধ্যমে আরবীয়রা ব্যবসা বাণিজ্য বলেন বা অন্য কোনো ক্ষেত্রে ব্যাপক কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। এই জন্য একজন ভদ্রলোক স্ট্যানলি লেনপুল তার মতে যে আরবরা যে সিন্ধু বিজয় করছে নিষ্ফল, মানে কি নেই? যার কোনো ফল নেই, যার কোনো কি নেই? বলেন ফল নেই, সেই নিষ্ফল উপাখ্যান। তার মানে এটা অ্যাকচুয়ালিতে কোনো ভ্যালু অ্যাড করে নাই বা এটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। চলে আসি আরবদের সিন্ধু, আচ্ছা এটা বলেছি। সূর্য দেবী এবং পরিমল দেবী কে ছিল? তারা কে ছিল বলেন? সূর্য দেবী এবং পরিমল দেবী রাজা দাহির, যিনি সিন্ধুর রাজা ছিলেন, তার কি হতো বলেন? তার কন্যা, রাজা দাহিরের কন্যা। 12 পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলতে হবে। অনেকগুলাই আমি কি করতেছি না, পুরা স্ক্রিন তো দেখা যাচ্ছে ভাইয়া? পুরা স্ক্রিন দেখা যাচ্ছে না? একটু আমাকে জানান তো পুরা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আর সবগুলো কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি না, কেন দিচ্ছি না? এতে আপনাদের সময় নষ্ট হবে। যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো ব্যাখ্যা দিচ্ছি, একটু শান্তভাবে দেখতে হবে। খুবই ফেমাস একটা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, কোথায় অবস্থিত? বিহারে। কোথায় বলেন? বিহারে। খুবই গুরুত্বপূর্ণ, আমি চাই একটু কমেন্টে লেখেন নালন্দা বিশ্ববিদ্যালয়, বিহার। এগুলো কেন কমেন্টে লেখাই? এই যে 1.5 ঘন্টার একটা ক্লাসে আপনাদের এতগুলো তথ্য দিচ্ছি, এখন দেখে মনে হবে সহজ পারবো, পরীক্ষার হলে দেখবেন যেটা ভুলে গেছেন ওইটাই চলে আসছে। এই জন্য পড়াশোনার সময় লেখার একটা অভ্যাস করতে হবে। ওকে, আই হোপ এটা লিখে ফেলেছেন। গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুলতান মাহমুদ, আলোক্তগিন, সবুক্তগিন, সুলতান মাসুদ? বলে ফেলেন, একটু বলে ফেলেন। বামে আনবো আর একটু, দেখতে পাচ্ছেন কি? ওকে, ঠিক আছে, কি হবে? সুবক্তগিন। গজনি কোথায় অবস্থিত? এটা আই হোপ আপনারা সবাই জানেন। বলেন ইরাক, ইরান, সিরিয়া নাকি আফগানিস্তান? কোথায় অবস্থিত বলেন? ওকে, আপনারা কোশ্চেন দেখার সাথে সাথে উত্তর করে ফেলবেন। গজনি আফগানিস্তানে অবস্থিত। সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসক ছিল? গজনি, ঘুর, কান্দাহার নাকি গৌড়? এটাও আপনারা সবাই জানেন। কোথাকার? অবভিয়াসলি গজনি। এবং আমি খুবই দ্রুত যাচ্ছি কারণ আমাদের অনেকগুলো এমসিকিউ সলভ করতে হবে, এই জন্য আপনারা একটু মাইন্ডটাকে ডাইভার্ট না করে এই দিকে রাখেন। তাহলে বলেন সুলতান মাহমুদ জাতিতে কি ছিল? তুর্কি সেনা, তাই না? তিনি কি ছিলেন? জাতিতে ছিল তুর্কি, তিনি কিন্তু সেনা ছিল না। আমি একটু মজা করে বললাম তুর্কি সেনা। সুলতান মাহমুদ কোন জাতির ছিল? তুর্কি। লিখে ফেলেন, লেখেন সুলতান মাহমুদ তুর্কি, ঝটপট লিখে ফেলেন। লেখা হলে একটু ডান বলেন।
লেখা হয়েছে কি? ওকে, ডান। ইয়ামিন উদ দৌলা ও আমির উল মিল্লাত কার উপাধি? মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ, কুতুবুদ্দিন আইবেক। এর সাথে বলে দেই, আজকে আমাদের পেজ থেকে সৃজনশীলের জন্য আমি একটা ভিডিও আপলোড করব, অবশ্যই সবাই দেখে রাখবেন। ওকে, সুলতান মাহমুদকে ইয়ামিন উদ দৌলা আমিরুল মিল্লাত উপাধিতে ভূষিত করা হয়। সুলতান মাহমুদকে ইয়ামিন উদ দৌলা এবং আমির উল মিল্লাত ঘোষণা করা হয়। ওকে, এটা কিন্তু সৃজনশীলের কতে আসতে পারে। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব। একেবারে সহজ সহজ প্রশ্ন, এগুলোই আসবে। সোমনাথ মন্দির কোথায়? গুজরাটে। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? সুলতান মাহমুদের সভাকবি ছিলেন মহাকবি ফেরদৌসী। এটা একটু লিখে নেন, এটা সৃজনশীলের ক নাম্বারে আসবে। লেখা হলে ডান বলতে হবে, ঠিক আছে? একটু যারা ক্লাসে আছেন রিঅ্যাক্ট দেন নাই, একটু রিঅ্যাক্ট দিয়ে ফেলতে হবে। এবং অবশ্যই যারা চান এই পিডিএফটা আপনাদের কাছে পৌঁছে যাক, যে এই পিডিএফ এ একেবারে প্রত্যেকটা অধ্যায়ের টপ এমসিকিউ আছে, তাহলে ক্লাসটা শেয়ার করে লিখতে হবে শেয়ার ডান এবং রিঅ্যাক্ট দিয়ে দিতে হবে ভিডিওটিতে। ওকে প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউ এ। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন মহাকবি ফেরদৌসী। মুসলিমের ভারত আগমনের আগে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল? 2016 সালের প্রশ্ন এবং খুব সহজ প্রশ্ন, আপনারা জানেন সেন বংশ। চলে যাই, ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মুহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, সুলতান গিয়াসউদ্দিন। এটা কিন্তু আমি অনেকবার আপনাদেরকে যে ফ্রি ক্লাসগুলো নিয়েছি বলেছি মোহাম্মদ ঘুরি কি করেছেন? স্থায়ী মুসলিম শাসন। কি বলেছি? স্থায়ী মুসলিম শাসন। কি মুসলিম শাসন? স্থায়ী ঘুরি। আমার সাথে বলেন, স্থায়ী মুসলিম শাসন কে করেছেন? মোহাম্মদ ঘুরি। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি। আমার সাথে বলতে হবে। ওকে, আশা করি আপনাদের এটা মনে থাকবে। ক্লাসের মাঝখানে আমরা একটু যখন বলতে বলবো সবাই বলবেন, তাহলে মোটামুটি একটা ইজিলি আপনাদের মনে থাকবে। আচ্ছা, এই যে একটা যুদ্ধ সম্পর্কে আমরা জানবো, কিসের যুদ্ধ? তরাইনের যুদ্ধ। এই তরাইনের যুদ্ধ কয়বার হয়েছে জানেন? এই তরাইনের যুদ্ধ দুইবার হয়েছে। তরাইনের যুদ্ধ কয়বার হয়েছে? দুইবার। একবার 91 সালে, একবার 92 সালে। এই 91-এ একবার পরাজিত হওয়ার পরে 92-এ জয়লাভ করা হয় এবং এই দুইটি যুদ্ধই কার বিরুদ্ধে করা হয়? পৃথ্বীরাজ চৌহান। তাইলে তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191, দ্বিতীয় যুদ্ধ হয় 1192 এবং তরাইনের যুদ্ধে ভারতীয় বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল? পৃথ্বীরাজ, এবং এনার নামের সাথে আরেকটা টাইটেল আছে চৌহান। পৃথ্বীরাজ চৌহান তরাইনের যুদ্ধে ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছে। প্রথম যুদ্ধ হয়েছে 1191, দ্বিতীয় যুদ্ধ হয়েছে 1192। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করলেও দ্বিতীয় যুদ্ধে কিন্তু পরাজিত হয়। তাইলে তরাইনের প্রথম যুদ্ধ, এর আগের পেজেই আমি কিন্তু বলেছি প্রথম 1191, দ্বিতীয় কবে বলেন? 1192। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে বলেন? 1192। 25টা এমসিকিউ আপনারা জানলেন। কারো কোনো প্রশ্ন কনফিউশন থাকলে আমাকে একটু বলতে হবে। চমৎকার, সুরাইয়া অ্যান্সার দিয়েছেন, সাকিব অ্যান্সার দিয়েছেন, হাসানুর অ্যান্সার দিয়েছেন, সাদিয়া আফরিন অ্যান্সার দিয়েছেন, আশ্রি অ্যান্সার দিয়েছেন, জুথি অ্যান্সার দিয়েছেন, রিমা অ্যান্সার দিয়েছেন, লাবিবা অ্যান্সার দিয়েছেন, আফরিন অ্যান্সার দিয়েছেন, সিফাত অ্যান্সার দিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলেন আমরা যাই তারপরের এমসিকিউ এ। যারা রিঅ্যাক্ট দেননি একটু রিঅ্যাক্ট দিয়ে ফেলি ভাই আপুরা। ওকে, ঠিক আছে। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের বিশেষত্ব কি? কি বিশেষত্ব? ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছে এটার মাধ্যমে, এই জন্য এটাই হচ্ছে এর বিশেষত্ব। চলে আসেন, আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে
প্রাক্কালে মানে আমি যদি একেবারে সহজ ভাষায় কিছু বুঝাই, বলতে হবে পূর্বে ভারতবর্ষ সম্পর্কে বলা যায় কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, বর্ণ প্রথা বিদ্যমান ছিল। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, একটু অ্যান্সার করে ফেলেন, আমি একটু আপনাদের অ্যান্সার দেখতে চাই। জি, নেক্সট চ্যাপ্টার শুরু করব ভাইয়া আপু, আপনারা একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আহমেদ ইব্রাহিম নাম বললাম। ওকে, চমৎকার, দারুণভাবে আপনারা রেসপন্স করতেছেন, আমি আশা করি আপনারা ভালো এক্সাম দিবেন। আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষ সম্পর্কে আমরা তিনটাই বলতে চাই। ওই সময় কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, সেখানে কিন্তু কোনো বর্ণ প্রথা বলতে কি, ওই যে হিন্দুদের মধ্যে আমরা জানি 4টা গোত্র আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এরা একে অপরের থেকে নিজেদেরকে সুপ্রিয়র ভাবত, এবং অনেকে ছিল যাদের শিক্ষার অধিকার ছিল না, অছুত ছিল, মানে তাদেরকে স্পর্শ করা যাবে না, স্পর্শ করলে গঙ্গা জল দ্বারা গোসল করতে হবে, মানে এই রকম বিভিন্ন কুসংস্কারে তারা কিন্তু নিমজ্জিত ছিল। তো এটাই বলছে, আরবরা সিন্ধু বিজয় করলো, তার আগে ভারতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, বর্ণ প্রথা বিদ্যমান ছিল। বর্ণ প্রথা কি আরো বিস্তারিতভাবে লাস্ট অধ্যায়ে গিয়ে আমরা জানবো। ওকে, আরবদের সিন্ধু আক্রমণের পরোক্ষ কারণ কি ছিল? দেবল বন্দরে জলদস্যুদের জাহাজ লুণ্ঠন, সীমান্তের নিরাপত্তা বিধান, পারস্যবাসীকে রাজার সাহায্য দান। এখানে আমাদের কি বলছে দেখেন, আপনারা ভুল কোথায় করেন, এখানে কিন্তু পরোক্ষ কারণ উচ্চারণ করেছে। প্রত্যক্ষ কারণ বা সরাসরি কারণ, এই দেবল বন্দরে যখন জলদস্যুরা জাহাজ লুটে নিল, নিরাপত্তার সমস্যা হলো, এটা একেবারে সরাসরি, এটা করছে, ঠিক আছে, আক্রমণ করো। কিন্তু এখানে আমাকে বলছে পরোক্ষ কারণ, যে এটার পাশাপাশি আর কি কারণ ছিল? সীমান্তে নিরাপত্তা বিধান এবং পারস্যবাসীকে রাজার সাহায্য। এই জন্য অ্যান্সার হবে 2 ও 3। সুতরাং কোশ্চেন অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে। আমরা অনেক সময় কি করি, প্রশ্ন একবার পড়ে চেনা অপশনে টিক দিয়ে চলে আসি, তারপরে এসে বাসায় এসে ভাবি, ইস আরেকবার যদি পড়তাম। এই জিনিসটা করা যাবে না। ভারতের নিম্ন বর্ণের যে হিন্দুরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, কেন আকৃষ্ট হয়? কারণ এই যে বললাম, হিন্দুদের 4টা গোত্র, এক গোত্র আরেক গোত্রকে দেখতে পারে না, কথা বলে না, একজন আরেকজনকে স্পর্শ করলে অন্যজন ভাবে অপবিত্র হয়ে গেলাম। তারপরে শিক্ষার অধিকার নেই যারা নিম্ন বংশের। তো এইগুলার সিচুয়েশনে তারা কিন্তু অনেক বেশি সাফোকেটেড থাকতো, ডিপ্রেসড থাকতো। কিন্তু যখন দেখলো মুসলিমদের ভিতরে এইরকম কোনো ভাগাভাগি নেই, একজন ধনী মুসলমান, একজন গরিব মুসলমান, দুইজন নামাজে গিয়ে একই কাতারে পাশাপাশি বসতে পারে, এবং একজন গরিব মুসলমান ছেঁড়া কাপড় পরেও যদি মসজিদে যায়, তাকে কেউ অপমান করার কোনো সাহস রাখে না। একজন গরিব মুসলমান যদি নামাজে প্রথমে কাতারে দাঁড়ায়, তাকেও কেউ সরাই দেওয়ার ক্ষমতা রাখে না। এগুলোর জন্য বলা হয়েছে ইসলামের সাম্য ও শান্তির বার্তা পেয়ে, এবং আরব বণিকদের ব্যবসার জন্য কি তারা আকৃষ্ট হয়েছে? না, এখানে আকৃষ্ট হওয়ার কিছু নেই। কিন্তু শাসকদের নিপীড়ন, যে হিন্দু শাসকরা ছিল তারা বিভিন্ন অত্যাচার নির্যাতন করত, এই 2টা কারণে কিন্তু তারা মুসলমানদের প্রতি আকৃষ্ট হয়েছে, যে ঠিক আছে, যদি অন্য ধর্মের কেউ এসে আমাদেরকে ভালো রাখে, আমাদের এই বর্ণ প্রথা সরিয়ে দেয়, তাহলে আমরা কি করতে পারবো? ভালো থাকতে পারবো। হ্যাঁ, আফজাল বলল যে ও কিন্তু এরকম প্রশ্ন না পড়ে ভুল করে ফেলছে, এটা করা যাবে না। কারণ দেখা যায় কোশ্চেন অনেক সময় কঠিন হয়, জানা যদি একটা ভুল করো, তোমার A+ মিস হয়ে যাইতে পারে। সুতরাং খুবই শান্ত শিষ্ট ভাবে আমি তোমাদের এমসিকিউ সলভ করার একটা বুদ্ধি বলি। তোমাদের 30টা এমসিকিউ থাকে, তাই না? 30টা এমসিকিউ এর ভিতরে দেখা যায় প্রথমবার পড়ে এমন হয় যে তুমি একেবারে পারোনি, 5 থেকে 7টা পারছো। 30টার ভিতরে কয়টা পারছো? 5 থেকে 7টা পারছো। এখন ওই সময় তো তোমার টেনশন, কিন্তু না, তুমি দ্বিতীয়বার আবার পড়ো, অনেক জিনিস দেখবা যে ও আচ্ছা, এটাও তো আমি পারি। এই রকম করে দেখা যাবে যে 15 থেকে 20টা তুমি অটোমেটিক পেরে গেছো, আর বাকি 10টায় তুমি কনফিউজ, মনে হচ্ছে 3টার ভিতর যে কোনো একটা হইতে পারে, বা এখানে হইতে পারে 5টার ভিতর কনফিউজ, আর 5টা একেবারেই জানো না। কিন্তু বারবার প্রশ্ন পড়া, অপশন পড়া, বোঝার চেষ্টা করা, এগুলোর মাধ্যমে দেখবা অজানা একটা জিনিসও আইডিয়ার বেসিসে বা যা পড়ছো এই জ্ঞান কাজে লেগে ঠিক হইতে পারে। এই জন্য পরীক্ষায় যতই খারাপ হোক, যেমনই হোক, কখনো নিজের
মাথার কুলনেস কমানো যাবে না, সব সময় ঠান্ডা মাথায় দেখতে হবে যে আচ্ছা এক্সাম হলের পরিস্থিতি কি, আমি মানে এইখানে আমি কি করব, আমি কোশ্চেনটা পড়ি, কঠিন হইলে সবার জন্য কঠিন হইছে, ভুল হইলে সবার ভুল হবে, এইভাবে কনফিডেন্টের সাথে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। আর এই কনফিডেন্স বিল্ড আপ করতে গেলে কি করতে হবে, পড়তে হবে। সারা বছর পড়নি ঠিক আছে, এই অল্প সময়টুকুতে একটু পড়ো। আচ্ছা অনেক কথা বলে ফেললাম, সরি। চলো আমরা চলে যাই 30-এ। মোহাম্মদ ঘুরির সামরিক অভিযানের উদ্দেশ্য কি ছিল? ভারতের সাম্রাজ্য স্থাপন, নিজ রাজ্যের নিরাপত্তা রক্ষা, নাকি সাহিত্য সংস্কৃতির বিকাশ সাধন? কি ছিল বলো? এখানে কিন্তু তিনি সাহিত্য সংস্কৃতির বিকাশ করতে যান নাই, তিনি নিজ রাজ্যের নিরাপত্তা এবং ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা, এই দুইটা জিনিসকে কিন্তু তিনি ফোকাস করছে। ওকে, ভাইয়া আপু আমি যথেষ্ট তাড়াতাড়ি শেষ করতেছি, এত অধৈর্য হলে হবে না। তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে কি হয়েছে? ভারতে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয়েছে এবং স্থায়ী সাম্রাজ্য, এটা কি সাম্রাজ্য? অস্থায়ী না, স্থায়ী সাম্রাজ্য। রাজপুতদের প্রাধান্য খর্ব হয়। রাজপুত মানে কি? হিন্দু যেই রাজারা ছিল তাদের প্রাধান্য কমে গেছে। কেন? কারণ মুসলমান শাসকরা আসছে, তাদেরকে তো আর পাত্তা দেওয়ার সময় নেই। তারপরে আসেন বাণিজ্যিক পথ সুগম হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে কারা আসে? মুসলমানরা ক্ষমতায় আসে। সুতরাং তারা কিন্তু বিভিন্ন দেশের মুসলমানদের সাথে যেই ব্যবসা বাণিজ্য বা এই দেশে যে ব্যবসা বাণিজ্য সেটা করা তাদের ইজি হয়ে যায়। এই জন্য 1 2 3 তিনটাই অ্যান্সার হবে। চলে আসেন 31। তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে, আচ্ছা এটা আমরা পড়ে ফেলেছি, চলে যাচ্ছি। উদ্দীপকের এটা ইজি আছে, সমস্যা নেই, এগুলো পারবেন। আমি চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে, এইটা আপনারা দেখলেই পারবেন, সমস্যা নেই। ওকে, একটু আমরা কঠিনের দিকে যাব, যেই জায়গাটায় আপনাদের হয়তো অনেকগুলোতে সমস্যা থাকবে। দেখেন আপনাদের এই অধ্যায় ভিত্তিক কোন কোন সিকিউ পড়বেন, কোন এমসিকিউ পড়বেন এবং ক ও খ এর জন্য কি কি গুরুত্বপূর্ণ আমরা সব সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। চলেন একটু দেখি কিভাবে। দেখেন সৃজনশীল আপনারা কোন কোন কোশ্চেন পড়বেন আমাদের পিডিএফ এ দেওয়া আছে। পিডিএফটা পাইতে গেলে আপনাদের কি করতে হবে ভাই আপু? ক্লাসটা শেয়ার করতে হবে, কমেন্টে বলতে হবে ডান। এবার চলে আসেন, শুধুমাত্র কি আমরা সৃজনশীল দিয়েছি? না। মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? পড়াইছি, এটা পরীক্ষায় দেখেন কতবার আসছে। আরবের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিল? পড়াইছি, কতবার আসছে দেখেন। আরবের সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি ছিল? শাহনামার রচয়িতাকে, কতবার আসছে দেখেন। কত খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করে? পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিল? একেবারে অনুধাবন জ্ঞানমূলক, যেগুলো বারবার পরীক্ষায় আসছে, এত পরিশ্রম করে আপনাদের জন্য সাজাই দেওয়া হয়েছে এবং এটা খুব ইজিলি আপনারা কিন্তু আমাদের কাছে পিডিএফ পাইলে সবকিছু আপনারা উত্তর সহ পেয়ে যাবেন। তাই যারা যারা পিডিএফটা নিতে চান ক্লাসটা শেয়ার করে ডান লেখেন, এগুলো আমি আপনাদেরকে অলরেডি পড়াই ফেলছি। আমি চলে যাব পরবর্তী অধ্যায়, দিল্লি সালতানাত যুগ 1206 থেকে 1526। চলে আসেন, এখানেও ঠিক একইভাবে সৃজনশীল এমসিকিউ সবকিছু সাজানো আছে। আমরা এমসিকিউ এ চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করে কে? কুতুবউদ্দিন আইবেক। যখন যে এমসিকিউ বলবো আপনাদের উত্তর জানা থাকলে বলে দিবেন, আপনাদের উত্তর দেখার দরকার নেই, আপনাদের স্লাইড দেওয়ার সুবিধার্থে আমরা এখানে রাখছি উত্তরটা। ভারতে কত খ্রিস্টাব্দে স্বাধীন মুসলিম শাসন শুরু হয়? 1206 খ্রিস্টাব্দে। এইটা একটু লিখে নিতে হবে। ভারতে কত খ্রিস্টাব্দে স্বাধীন মুসলিম শাসন? 1206। তাইলে আমাকে বলেন স্বাধীন মুসলিম শাসন কবে? 1206। কমেন্ট করেন স্বাধীন মুসলিম শাসন কবে, সবাই লেখেন 1206। সালগুলা যখন আপনারা সৃজনশীলের ভিতর ইনপুট করবেন আপনার লেখার মান বেড়ে যাবে। যেই প্রশ্নে আগে পুরা সৃজনশীলে 7 দিত সেখানে 9 দিবে, সুতরাং সাল লিখবেন। ওকে, তারপরে আসেন সুলতান শাসনের স্থায়িত্বকাল, এটা কিন্তু বারবার বলতেছি 1206 থেকে 1526। আমাকে বলেন কবে? সুলতান শাসনের স্থায়িত্বকাল 1206 থেকে 1526। আমাকে বলেন কবে? 1206 থেকে 1526। 1206 থেকে 1526 কি সুলতানি শাসনের স্থায়িত্বকাল লিখতে হবে। একটু বেশি লেখাবো ভাইয়া আপু, কিন্তু হতাশ হয়েন না, এগুলো যেগুলো লিখতেছেন পরীক্ষায় গিয়ে কমন পাবেন, কথা দিলাম। ওকে,
তাহলে বলেন সুলতানি শাসনের স্থায়িত্বকাল, আমার সাথে বলেন 1206 থেকে 1526। সুলতানি শাসনের স্থায়িত্বকাল বলেন 1206 থেকে 1526। আই হোপ সবার হইছে। চলে আসেন, দিল্লি সালতানাত কত বছর স্থায়ী ছিল? এত তো কষ্ট করার দরকার নেই, দুইটাকে আমরা যদি যোগ বিয়োগ করি আমাদের কত, 320 বছর। তুর্কি ভাষায় আইবেক অর্থ কি? আইবেক অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। আইবেক মানে চন্দ্র দেবতা। এটা সৃজনশীলের ক নাম্বারে আসার মতো একটা প্রশ্ন। চলে আসেন, কুতুবুদ্দিনের প্রতিষ্ঠিত রাজবংশকে কি বলা হয়? কুতুবুদ্দিনের প্রতিষ্ঠিত প্রথম রাজবংশকে দাস বলা হয় কেন? তিনি যেই রাজবংশটা তৈরি করেছিলেন সেটার নাম ছিল দাস বা মমলুক। কোন কোন বইয়ে মামলুক দেওয়া আছে, ভুল না, মামলুক মানেও দাস বা চাকর বা কর্মচারী এরকম। তো কুতুবুদ্দিন আইবেক যেহেতু জীবনের শুরুর পর্যায়ে দাস বংশের ছিলেন, এই জন্য তার যে তৈরি করা বা তার প্রতিষ্ঠিত যে বংশ তার নামও কি ছিল? দাস বা মমলুক। লিখে নেন। এবার আসেন, দাস বলার কারণ কি? কারণ তিনি প্রথম জীবনে দাস ছিল এবং আমরা জানি ওই সময়ে কৃতদাস বা দাস কেনা বেচার একটা প্রথা ছিল। তাইলে এই কুতুবুদ্দিন আইবেক কি প্রতিষ্ঠা করেছে? দাস বা মমলুক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। এবং এটা নাম হওয়ার কারণ কি? পূর্ব জীবনে বা সম্রাট হওয়ার আগে, রাজা হওয়ার আগে তিনি দাস ছিল। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে টানা ক্লাস নিতে নিতে ভয়েসের অবস্থা খুবই খারাপ। আমি জানি আপনাদের খুবই কষ্ট হচ্ছে শুনতে এই কর্কশ ভয়েস, তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদের একটু হেল্প করার। আশা করি আপনারা ক্ষমা সুন্দরভাবে দেখবেন। ওকে, কুতুব মিনার, এই যে দেখেন কুতুবুদ্দিন আইবেকের নামেই কিন্তু এই কুতুব মিনার। এটা কোথায় অবস্থিত? দিল্লিতে। কুতুব মিনার কোন ধরনের স্থাপত্য কীর্তি? এটা একটা স্মৃতিস্তম্ভ। আমরা যেমন আমাদের দেশে যেমন দেখবেন শহীদ মিনার আছে, স্মৃতিসৌধ আছে কারো স্মৃতিতে করা, এমনি কুতুব মিনারও হচ্ছে স্মৃতিস্তম্ভ। চলে আসেন, তারপরে যাই। দুঃখিত। কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? কুতুবুদ্দিন আইবেক। তো এখানে আমি আপনাদের একটা শর্টকাট বলে দেই, বই খুলবেন, বই খুলে দিল্লি সালতানাতে গিয়ে কুতুবুদ্দিন আইবেক কি কি তৈরি করেছে এটা একদম খুব ভালো করে পড়ে ফেলবেন। এখান থেকে একটা এমসিকিউ কমন পাবেন। আবার সৃজনশীলে দেখবেন বলা থাকবে রহিম বা করিম সাহেব এই রকম একটি রাজ্য প্রতিষ্ঠা করে, তিনি এই এই কাজ করে। তারপরে গয়ে থাকতেছে যে উপরের সেই উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন চরিত্রের মিল আছে। কুতুবুদ্দিন আইবেক থেকে প্রশ্ন আসবে আসবে এবং আসবে। সুতরাং অবশ্যই যেই বই ফলো করো না কেন ভাই আপু, প্লিজ একটা রিকোয়েস্ট, এটা কিন্তু অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। চলে আসো, লাক বক্স কার উপাধি ছিল? কুতুবুদ্দিন আইবেক। এবং এখানে বলি এই উপাধির নাম, তারপর মানুষের নাম, এগুলোতে যখন অন্য ভাষা থেকে বাংলায় ট্রান্সমিটেড হয়েছে দুই একটা শব্দ চয়নে তোমার কিন্তু পরিবর্তন থাকতে পারে, এগুলো পাবলিকেশনের বইয়েও থাকে। সুতরাং তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমি তোমার বইয়েরটা পড়বা, তাইলেই হবে। চলে আসো, কুতুবুদ্দিন আইবেক কি ছিলেন? রাজনীতিতে দূরদর্শী, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, ধর্মের ব্যাপারে উদাসীন না, তিনি ধর্মের ব্যাপারে উদাসীন ছিলেন না। তার মানে 1 আর 2, তার মানে উত্তর হচ্ছে ক। উদ্দীপকগুলা আপনারা দেখলেই বুঝবেন, এগুলো নিয়ে আমি কথা বলতেছি না। এইটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? মানুষজন যখন কোশ্চেন করে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে, মানুষজন কুতুবুদ্দিন আইবক দিয়ে বসে থাকে, কিন্তু প্রকৃত শব্দ আছে। ভাইয়া আপু কি শব্দ আছে বলো? প্রকৃত। ইলতুৎমিশ। একটু সবাই লেখো, লিখে ফেলো সবাই, একটু লিখে ফেলতে হবে। একটু ঝটপট লিখে ফেলতে হবে। যারা যারা ক্লাসে জয়েন করেছো রিয়াক্ট দিচ্ছ না, একটু কষ্ট করে রিয়াক্ট দাও তো ভাইয়া আপু। আচ্ছা, তারপরে আসো, আমি তোমাদেরকে আজকেই সাজেশন দিচ্ছি, কালকে সারাদিন তোমরা শুধু বই রিডিং পড়বা, অধ্যায়ের এমসিকিউ দেখবা আর এগুলো দেখবা, আর কিচ্ছু দেখতে হবে না। ওকে, সময় আছে, এত প্যারা নেওয়ার কিচ্ছু হয়নি, ভয় পাওয়ার কিছু নাই। মহান সৃষ্টিকর্তার উপাসনা করবা, নামাজ কালাম পড়বা, দোয়া করবা, পড়াশোনা করবা, কোনো সমস্যা নেই, কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ইলতুৎমিশের সময় ভারত আক্রমণকারী মঙ্গল নেতা কে ছিল?
হালাকু খান, তারপরে কুবলাই খান, চেঙ্গিস খান নাকি গাজান খান? কে ছিল? চেঙ্গিস খান ছিল। ওকে। সুলতান ইলতুৎমিশের সুলতান-ই আজম উপাধি গ্রহণ করার কারণ খুবই গুরুত্বপূর্ণ, সার্বভৌমত্ব প্রকাশের জন্য। সার্বভৌমত্ব মানে কি? আমার ভূখণ্ডের যে কোনো সিদ্ধান্ত আমি নিব, বাহিরের কেউ এসে হস্তক্ষেপ করবে না, এরকম একটা পদক্ষেপ কিন্তু তিনি নিয়েছিলেন। এই জন্য তাকে উপাধি দেয়া হয় সুলতান-ই আজম। এটা কিন্তু সৃজনশীলের খ নাম্বারে আসার মতো একটা প্রশ্ন। ভারতবর্ষে প্রথম কোন সুলতান খাঁটি আরবি মুদ্রার প্রচলন করেন? কে করেন? সুলতান ইলতুৎমিশ। তার মানে কি বলছি? কুতুবউদ্দিন আইবক কি কি করেছেন? সুলতান ইলতুৎমিশ ইনি কি কি করেছেন, কি কি সংস্কার করেছেন, এগুলো কিন্তু সৃজনশীল এবং এমসিকিউ এর জন্য তোমাদের দেখে ফেলতে হবে। ওকে, গুরুত্বপূর্ণতে যাই। সুলতান রাজিয়ার পিতার নাম কি? ইলতুৎমিশের ইলতুৎমিশ হচ্ছে সুলতান রাজিয়ার পিতার নাম। ওকে, তারপরে আসেন এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকটা আপনাদের হুবহু কমন আসতে পারে। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট শ্রীমাভ বন্দরনায়েকে, তিনি কোন দেশের? শ্রীলঙ্কার। ঠিক আছে, এটা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিল শ্রীমাভ বন্দরনায়েকে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ক্ষমতায় এসে দেশের বিভিন্ন সংস্কার প্রকল্পে হাত দেন এবং দেশের সকল ঝুটঝামেলা মিটিয়ে ফেলেন। তিনি শ্রীলঙ্কাকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে সক্ষম হয়। এটার সাথে সম্রাজ্ঞী রাজিয়ার সাথে এখানে কোন দিকের পার্থক্য পরিলক্ষিত হয়? সাফল্য অর্জন। এই শ্রীমাভ বন্দরনায়েকে কি হয়েছে? সফল হয়েছে। কিন্তু আমাদের কি সম্রাজ্ঞী রাজিয়া সফল ছিলেন? ওকে, তারপরে আসো। পার্থক্য থাকলেও উভয়কে আখ্যায়িত করা যায় সফল কূটনৈতিক। কূটনৈতিক মানে যারা বিদেশি দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে, এদের নাম মনে থাকে না? নাম মনে থাকবে কেমনে আমি বলি। ইম্পর্টেন্ট ক্যারেক্টার খুব কম আছে, আমি আপনাদের জন্য 5 মিনিটের একটা ভিডিও আপলোড দিব সৃজনশীলের জন্য কি কি পড়বেন সেটা। ওই ভিডিওতে যেই নামগুলো লেখা থাকবে সেটা খাতা নিয়ে 2-3 বার লিখবেন এবং ওই ক্যারেক্টার সম্পর্কে বই থেকে একবার রিডিং পড়বেন। এই দুইটা কাজ করেন, বিশ্বাস করেন সব নাম মনে থাকবে। এবং সালও খুব বেশি সাল মুখস্থ করার দরকার নেই। এই পিডিএফে যে সালগুলো আছে তার বাইরে সব সাল স্কিপ করে দিবেন, কারণ একদিনে কিন্তু আপনি বিদ্যাসাগর হইতে পারবেন না। আমাদের টার্গেট কি? কম পড়ে এখন বেশি নাম্বার পাওয়া, এইটুকুই তো ইনশিওর করে দিব ইনশাল্লাহ। ওকে, চলে আসেন। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য আলাউদ্দিন খলজি কর্তৃক গৃহীত পদক্ষেপ, মানে কি কি পদক্ষেপ নেয়? নতুন কেল্লা স্থাপন করেছিল, হ্যাঁ। গাজী মালিককে উত্তর পশ্চিম সীমান্তে শাসনকর্তা নিয়োগ করেছিল, যাতে গাজী মালিক একজন বীর যোদ্ধা ছিল, তিনি যেন এই বিষয়টাকে আটকাই দিতে পারে। তো তাইলে কি হবে? এই দুইটা, তিনি কিন্তু কোনো সমরাস্ত্র আমদানি করেনি। তারপরে সুলতান আলাউদ্দিন খলজি কর্তৃক মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের কারণ, তিনি মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কেন গ্রহণ করেছিলেন? মুদ্রাস্ফীতি রোধ করতে, হ্যাঁ। মজুদদারি মানে কি? ধরেন আপনার এলাকায় 10 জন মানুষ আছে, 10 কেজি চাল আছে, প্রত্যেকে যদি 1 কেজি করে চাল পায় তাইলে তাদের একদিনের খাবার খুব সুন্দরভাবে চলে যাবে। কিন্তু একজন অসৎ ব্যবসায়ী কি করলো? সেই 10 কেজি চাল থেকে 5 কেজি চাল সরাই রাখলো আর বললো এখন বাজারে চাল নেই, 5 কেজি আছে, আগে তোমরা 500 টাকা দিয়ে কিনতা, এখন তোমাদের কিনতে হবে 2000 টাকা দিয়ে। এই যে খাবারের কৃত্রিম সংকট তৈরি করে মানুষের কাছে বেশি দামে জিনিস বিক্রি করাকেই বলা হয় মজুদদারি। তিনি এই মজুদদারি প্রতিরোধ করতে চাইছে এবং সেনাবাহিনীর সুবিধা প্রদান করতে চাইছে। তাইলে 1, 2, 3 তিনটাই হবে। চলে আসেন গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসি। দিল্লি থেকে দেবগিরির দূরত্ব একেবারে খুবই ইম্পর্টেন্ট। যে এমসিকিউ গুলো আপনাদের বলতেছি আমি মুখে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দিল্লি থেকে দেবগিরির দূরত্ব ছিল 700 মাইল। কত মাইল? 700 মাইল। সবাই একটু কমেন্ট করেন 700 মাইল দিল্লি থেকে দেবগিরির। আচ্ছা, একটু কমেন্ট দেখতেছি। এটা তো ইতিহাস কোন পত্র ভাইয়া আপু? এটা ইতিহাস কোন পত্র দিচ্ছি, আপনারা কি বলেন এগুলা? আচ্ছা, ইতিহাস প্রথম পত্রের উপর আমি অলরেডি ক্লাস একটা নিয়ে ফেলেছি, আপনারা আমাদের এই পেজেই পাবেন। এটা ইতিহাস দ্বিতীয় পত্রেরই ক্লাস, ঠিক আছে?
পাস করবেন, পাস করবেন, সমস্যা নাই। এক পত্র খারাপ দিলে আরেক পত্র ভালো দিবেন, তাইলেই পাস করবেন, সমস্যা নাই। 700 সবাই লেখেন। দিল্লি থেকে দেবগিরির দূরত্ব, ক্লাসে উপস্থিত প্রত্যেকে লেখেন 700। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। মসনদ ই আলা কোন সুলতানের উপাধি? খিজির খান। এই খিজির খান সম্পর্কে পড়বেন, এই ভদ্রলোক সম্পর্কে পড়বেন। লোদি বংশের সর্বশেষ সাধককে? ইব্রাহিম লোদি। আপনারা জানেন বাবরের সাথে একজন ভদ্রলোকের যুদ্ধ হয়েছে, তার নাম কি? ইব্রাহিম লোদি, যিনি লোদি বংশের সর্বশেষ শাসক। এই বাবরের সাথে ইব্রাহিম লোদি যে স্থানে যুদ্ধ করেছে তার নাম পানিপথ। অনেকে মনে করে নৌকা নিয়ে মনে হয় যুদ্ধ করছে, এই জন্য পানিপথ না, এই জায়গাটার নামই পানিপথ। এই যুদ্ধে এই বাবর কি করেছে? অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। তিনি অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে এবং এই বাবর এই যুদ্ধে কামান ও তোপ ব্যবহার করে। কি ব্যবহার করে? কামান আর তোপ, এই দুইটা জিনিস ব্যবহার করে। এবং এই যুদ্ধে বাবর তার খুব সুন্দর সমর কৌশল, সমর মানে হচ্ছে যুদ্ধ, সমর মানে কি? যুদ্ধ। এই যুদ্ধ কৌশলের কারণে বাবর জয়লাভ করে এবং বাবর মুঘল বংশের সাম্রাজ্য সেখানে কিন্তু প্রতিষ্ঠিত করে। তাইলে পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়? বাবর আর ইব্রাহিম লোদির। স্থানের নাম কি? পানিপথ। সেখানে কামান এবং তোপের ব্যবহার কি করে? বাবর করে। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসেন, এখানে সৃজনশীল খুব সুন্দর করে এখানে দেয়া আছে, আপনারা পড়ে ফেললেই হবে। তারপরে ক নাম্বার, খ নাম্বার আমি সবকিছু দিয়ে দিছি। বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছেন? তুজক ই বাবরি, এটা কোন ভাষায় লিখেছেন বলেন? তুর্কি ভাষায়। মুঘল কথাটির উদ্ভব হয়েছে মঙ্গল থেকে। বাবর কাদের আমন্ত্রণে ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করে? বাবর কিন্তু এমনি এমনি আসেনি, এমনি এমনি এসে কিন্তু ইব্রাহিম লোদিকে আক্রমণ করেনি। আলম খান এবং দৌলত খান বাবরকে আমন্ত্রণ জানিয়েছে যে আপনি আসেন এবং আপনি এসে আমাদের এই রাজ্য শাসন করেন। এটা কত খ্রিস্টাব্দে হয়েছে? পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে বলে দেন? হ্যাঁ, হায়ার ম্যাথ ক্লাস, চমৎকার। ওকে, আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি সরি যদি আমার কথা বুঝতে না পারেন, দুঃখিত। আচ্ছা, যদি ক্লিয়ার না হয় আমাকে একটু জানাবেন, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়? 1526। পানিপথের প্রথম যুদ্ধে কে শোচনীয় পরাজিত হয় ও নিহত হয়? একটু আগেই পড়াইছি, কে? ইব্রাহিম লোদি। আই হোপ এখান থেকে আপনাদের কোনো ভুল হবে না। এবং বাবরের যেই গ্রন্থ সেটার নাম কি? তুজুক ই বাবরি, আত্মজীবনী, নিজের জীবন সম্পর্কে লিখছে যে আমি এই সময় এটা করছি, ওই সময় এটা করছি, এটাই তো আত্মজীবনী, নিজের জীবন নিয়ে লেখা। আপনারা সবাই নিজের জীবন নিয়ে লেখার চেষ্টা করবেন যে আমি আজকে ফাঁকি দিছি, আমি আজকে পড়িনি, আমি আজকে টিকটক করছি। আচ্ছা, মজা করলাম, কিছু মনে করবেন না। তুজকি বাবরি বা বাবরনামা কোন ধরনের গ্রন্থ? আত্মজীবনীমূলক। নিজের জীবন নিয়ে যখন নিজেই লেখা হয় সেটাকে বলা হয় আত্মজীবনীমূলক। ওকে, কথিত কাহিনী অনুযায়ী বাবরের মৃত্যুর কারণ কি? পুত্র বাৎসল্য। এটা মানে কি বলেন? পুত্র বাৎসল্য মানে কি বলে ফেলেন? এটা একটু আমি আপনাদের কাছে শুনতে চাই। বলে ফেলেন, ঝটপট বলে ফেলেন। দেখেন, মানুষ ভালোবাসায় অন্ধ হয়ে যায়। বাবর তার পুত্রের প্রেমে, পুত্রের চিন্তায় অন্ধ হয়ে গেছে, অন্ধ বলবো না, মানে চিন্তায় অসুস্থ হয়ে গেছে। আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পুত্র বাৎসল্য মানে পুত্রের প্রতি গভীর ভালোবাসা, প্রেম, চিন্তায় সে অসুস্থ হয়ে গেছে যে তার পুত্র কি হবে। ওকে, কোন মুঘল সম্রাট বাংলার নাম রাখেন জান্নাতাবাদ? এই প্রশ্ন এতবার বোর্ড পরীক্ষায় আসছে, বলে শেষ করা যাবে না। কে রাখছে? হুমায়ুন। সম্রাট হুমায়ুন কত খ্রিস্টাব্দে ভারতে মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে? কবে করে?
1555। এখানে একটা ছোট্ট ঘটনা আছে, আমি বলি আপনাদের। 1540 থেকে 1555 পর্যন্ত এই সময়টাতে হুমায়ুনকে পরাজিত করে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে একজন আফগান শাসক, তার নাম হচ্ছে সুরি, শের শাহ সুরি। তিনি 15 বছর এখানে কি করে, শাসন কায়েম করে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। শের শাহ সুরি হুমায়ুনকে হারিয়ে দিয়ে সেখান থেকে বিতাড়িত করে দেয়। 15 বছর পর 1555-তে সে কিন্তু ক্ষমতা ফিরে পায় এবং শের শাহ সুরিকে সে পরাজিত করে। কিন্তু দুঃখের বিষয়, বেশি দিন আর সে বাঁচে না, তারপরে দুর্ঘটনায় সে কিন্তু মারা যায়। তাইলে সম্রাট হুমায়ুন কত খ্রিস্টাব্দে ভারতে মুঘল আধিপত্য পুনর্প্রতিষ্ঠিত, মানে একবার তো 1540-এ সে হেরে চলেই গেছিল, তার 15 বছর পর 1555-তে সে এসে আবার এটা প্রতিষ্ঠা করে। আমি কিন্তু অনেক সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সম্রাট হুমায়ুন কাকে একদিনের জন্য দিল্লির সিংহাসন উপহার দিয়েছিলেন? ভিস্তিওয়ালা নিজাম। শের শাহর প্রকৃত নাম কি? শের শাহর প্রকৃত নাম ফরিদ, এটা লিখে নেন। শের শাহর প্রকৃত নাম কি? ফরিদ, লিখে নেন। ক্লাস কি কঠিন লাগে? বুঝতেছেন কিনা একটু বলেন তো, ক্লিয়ার কিনা একটু বলতে হবে। একটু বলতে হবে ক্লিয়ার কিনা ভাই আপু। কোনো কোশ্চেন, এনি কোশ্চেন, কিছু বুঝতেছি না ভাইয়া এটা আরেকটু বুঝান, এমন কিছু থাকলে একটু জানাতে হবে। যারা যারা গ্রুপে জয়েন আছো তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে ওকে, একটু আমাকে জানাতে হবে ভাই আপু যদি কিছু না বোঝেন, এনিথিং। ওকে, শের শাহর বংশের নাম কি? এই যে বারবার সুরি সুরি বলতেছি, খান বংশের যে তাকে খান বলি, চৌধুরী বংশের যে তাকে চৌধুরী বলি, তাহলে সুরির ভিতরে কি আছে? সুর। তার মানে শের শাহ সুরি কোন বংশের? সুর বংশের। সুর বংশের দেখেই তো তাকে আমি বলতেছি শের শাহ সুরি। তার মানে শের শাহ কোন বংশের? সুরি বংশের। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করছে? এই শের শাহ ভদ্রলোক। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কত দূর পর্যন্ত বিস্তৃত? একটা ব্যাপক অঞ্চল, সোনারগাঁ থেকে সিন্ধু অববাহিকা। তাহলে আমাকে বলেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কত দূর? সোনারগাঁ থেকে সিন্ধু। আমার সাথে বলেন সোনারগাঁ থেকে কি বলেন? সিন্ধু। সোনারগাঁ থেকে সিন্ধু অববাহিকা পর্যন্ত কোন রোড চলে গেছে? চলে গেছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এটা কে তৈরি করেছে? শের শাহ সুরি। শের শাহ সুরি কোন দেশের শাসক ছিলেন? তিনি কিন্তু আফগানিস্তানের শাসক ছিলেন। এই শের শাহ সুরি কোন বংশ প্রতিষ্ঠা করে? সুর বংশ প্রতিষ্ঠা করে। আমি আবার বলি, শের শাহ সুরি সুর বংশ প্রতিষ্ঠা করে, হুমায়ুনকে পরাজিত করে 1540 থেকে 1555 পর্যন্ত তিনি কিন্তু রাজত্ব করে। এই সময়ে তিনি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করে। এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের ভিতরে কি ছিল? সোনারগাঁ থেকে সিন্ধু অববাহিকা পর্যন্ত দূরত্বের রাস্তা ছিল। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? ক্লিয়ার কিনা একটু বলেন তো। ওকে, চমৎকার চমৎকার, দারুণ অডিয়েন্স। ওকে, তারপরে আসেন কবুলিয়ত ও পাট্টা কোন শাসকের অন্যতম উদ্ভাবন? শের শাহ। শের শাহ সাম্রাজ্য কয়টি সরকারে বিভক্ত ছিল? 47টা। তার মানে এখন দেখবেন বাংলাদেশ সরকার, ইন্ডিয়া সরকার, পাকিস্তান সরকার, সব বিভিন্ন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থাকে না, যাতে প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দেওয়া যায়। শের শাহ সুরি ঠিক অতদিন আগে 47টা ডিপার্টমেন্ট বা সাম্রাজ্য করেছিল, যাতে প্রত্যেকটাই ন্যায় বিচার হয় এবং কাজগুলো সহজে সরলে সাবলীলে হয়। ওকে, একটু কাইন্ডলি যারা পড়তে আসছেন একটু পড়াশোনার কথা বলেন। মজা ইয়ার্কি করার সারা জীবন আছে। এই লাস্ট 2 বছর মজা করছেন দেখে আজকে এত টেনশন নিতে হচ্ছে। আজকে একটু মজা কম করেন, আজকে একটু আমরা পড়ি। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করেন না, আসেন একসাথে পড়ি। শের শাহ পরবর্তী শাসক কে ছিল? ইসলাম শাহ। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? আকবরকে। কেন বলা হয়?
এই যে মুঘল সাম্রাজ্যের ভিতরে এই আকবর একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি ধর্মীয়ভাবে নিরপেক্ষ ছিল, সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে একটা ভালো রাজ্য গঠন করেছিল, গুণীদের কদর করত, এবং এর সময়ে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। এর বলা উচিত হয়নি, ওনার সময়েই ব্যাপক উন্নয়ন হয়েছে। শেরশাহ সুরি 47টা ডিপার্টমেন্টে ভাগ করেছিল, কিন্তু সম্রাট আকবর বা যাকে গ্রেট আকবর বলা হয়, গোটা সাম্রাজ্যকে তিনি 182টা এককে বিভক্ত করেছে। সবাই লেখেন আকবর 182, লেখেন সবাই, লেখেন আকবর 182, সবার লিখতে হবে। হ্যাঁ, একজন চমৎকার লাকাদ মিয়া একটা চমৎকার কথা বলছে, মদিনা সনদ 47টি, শেরশাহ সাম্রাজ্য ভাগও 47টি। চমৎকার। তাইলে এবার লেখেন আকবর 82, আকবর 182, সবাই বলেন আকবর 182, শেরশাহ সুরি 47, আকবর 182। ক্লাসে থাকা প্রত্যেককে লিখতে হবে। ওকে, চমৎকার চমৎকার। চলেন যাই পরেরটাই। গুরুত্বপূর্ণ গুলাই যাচ্ছি, এই জন্য কিছু কিছু জিনিস স্কিপ করছি। বাদশাহ হুমায়ুনকে ভাগ্য বিড়ম্বিত বলার কারণ কি? কেন? তিনি পা পিছলে মারা গেছে এবং তিনি ভিস্তিওয়ালার সাহায্য গ্রহণ করেছে। এই দুইটা কারণে বাদশাহ হুমায়ুনকে ভাগ্য বিড়ম্বিত বা যার কপাল খারাপ সেটা বলা হয়। তারপরে আসেন, দস্তরুল আমলে কয়টি আদেশ সন্নিবেশিত হয়েছিল? 12টি আদেশ, একেবারে টানা মুখস্থ, 2বার আসছে বোর্ডে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা মোটামুটি পড়াই দিছি, বাকিগুলা একবার চোখে বুলাই যাবেন। বাংলার কোম্পানি শাসন এবং ঔপনিবেশিক শাসন, এই ব্যাপারগুলো, বাংলার স্বাধীনতা, কোম্পানি শাসন, ঔপনিবেশিক শাসন, এগুলো কিন্তু মোটামুটি আপনারা ছোটবেলা থেকেই পড়েন, তো এগুলো কিন্তু আপনারা বোঝেনও পারেনও, এটা নিয়ে খুব সমস্যা হবে না। কিন্তু যেই জিনিসগুলো পারেন না, যেটা বেশি বেশি ভুল হয়, সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো। আসেন, এখানে কিন্তু প্রথমে সৃজনশীল আপনাদেরকে সাজিয়ে দিয়েছি, এরপরে কিন্তু আপনাদের একেবারে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এখানের বাহিরে কিচ্ছু আসবে না, একেবারে বলে দিলাম, যা আছে এখান থেকেই আসবে। কোন ইউরোপীয় বণিক সম্প্রদায় প্রথম ভারতীয় উপমহাদেশে আসে? এই ব্যাপারটা একটু আপনাদেরকে হালকা করে আমি বলে দিব, ঠিক আছে? একটু মনোযোগ দিবেন, একদম 100 মনোযোগ, ঠিক আছে? সবাই মনোযোগ। এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ চমৎকার ভাবে বিভিন্ন শস্যে, বিভিন্ন পণ্যে পরিপূর্ণ। এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করত প্রথমে আরবের জনগোষ্ঠী, যেটা আপনারা মুসলিম শাসনে দেখছেন। এরপরে আরবে যে ব্যবসা করে ভারতবর্ষে করে অনেক লাভবান হয়, এই খবরটা কার কানে গেছে? ইউরোপীয়দের কানে গেছে। এখন ইউরোপীয়রা ভাবতেছে ভারতে যদি ব্যবসা করতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু কেন পারতেছে না? ওই সময়ে ভারতের সাথে ইউরোপের সমুদ্র পথে কোনো যোগাযোগ ছিল না, তখন তার বাস, ট্রেন, ট্রাক, হেলিকপ্টার এগুলো ছিল না, একমাত্র জলপথ ছিল। কি জলপথ ছিল? সেই জন্য এই জাহাজ পথে যাওয়ার কোনো রাস্তা কেউ জানতো না। কিন্তু 1498 খ্রিস্টাব্দে একজন ভদ্রলোক ভাস্কো দা গামা আটলান্টিক মহাসাগরের সাথে ভারত মহাসাগরের একটা পথ আবিষ্কার করে এবং তিনি ভারতের একটা বন্দর, কালিকট বন্দরে নামে। মানে তিনি কি করে, কিছু খাবার দাবার নিয়ে একটা জাহাজে উঠে সে বিভিন্ন পথে যায়, যে দেখি তো আমি নতুন কোনো রাস্তা খুঁজে পাই কিনা, এবং সে খুঁজে পায়। 1498 ভাস্কো দা গামা ভারতবর্ষের কালিকট বন্দর নামে একটা বন্দরে নামে এবং সেখানে রাজার নাম ছিল জ্যামিরন। সেই জ্যামিরন এসে তাকে স্বাগত জানায় যে ইউরোপ থেকে একটা মানুষ জাহাজ দিয়ে আমার দেশে আসছে, তাকে একটু ফুল দিয়ে বরণ করে নেই। তো বরণ করে নিছে। আজানের জন্য 30 সেকেন্ডের একটা ব্রেক দিব, আজান শুরু হইলেই, আমাদের মসজিদে শুরু হইলেই দিব। আচ্ছা, তো জ্যামিরন তাকে ফুল দিল, ফুল দিয়ে স্বাগত জানাইলো। কিন্তু তারপরে আপনার ভাস্কো দা গামার যে বংশের, তিনি কে ছিল জানেন? ভাস্কো দা গামা পর্তুগালের ছিল, তার মানে পর্তুগিজ, তিনি ছিলেন পর্তুগিজ নাবিক। ভাস্কো দা গামা যখন রাস্তা খুঁজে পাইলো, তখন ইউরোপীয়রা বুঝলো, আচ্ছা ভাস্কো দা গামা তো রাস্তা খুঁজেই বের করছে, তাইলে আমরা কি করি, আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি। এইভাবে সর্বপ্রথম ইউরোপের ভিতরে ভারতে ব্যবসা করতে আসে কারা?
পর্তুগিজ লেখেন। সর্বপ্রথম ভারতে ব্যবসা করতে আসা ইউরোপিয়ান হচ্ছে পর্তুগিজ, লিখে ফেলেন। আজানের জন্য 30 সেকেন্ডের একটা ব্রেক দিচ্ছি, আপনারা এর মধ্যে এটা লিখে নেন। সর্বপ্রথম ইউরোপে বাণিজ্যে আসে পর্তুগিজ, এটা লিখে ফেলেন। আজানের পর আমরা আবার শুরু করছি, 30 সেকেন্ডের ব্রেক। ওকে, যারা যারা পিডিএফ পেতে চান ক্লাসটা শেয়ার করে ফেলেন, এবং যারা এখনো রিঅ্যাক্ট দেননি দ্রুত রিঅ্যাক্ট দিয়ে ফেলেন। ওকে, তাহলে ভারতবর্ষে বিজনেসের জন্য পর্তুগিজ আসে, দিনেমার আসে, ডাচ আসে, ফরাসি আসে, ইংরেজ আসে, কিন্তু ইংরেজরা সব থেকে ভালো বাণিজ্য করে টিকে থাকে। ইংরেজরা ভালো বাণিজ্য করে টিকে থাকার পরে যে জিনিসটা হয়, যে ইংরেজরা এক সময় এই দেশে এত ভালো বাণিজ্য করে এবং এই দেশের রাজনীতিকে এত ভালোভাবে দেখে, পর্যবেক্ষণ করে, এই দেশটা তারা একেবারে দখল করে নেওয়ার একটা পায়তারা করে, এবং বিভিন্নভাবে তৎকালীন সময়ে যেই সম্রাট হয়, নতুন সম্রাট হয়, নবাব আলীবর্দী খাঁয়ের দহিত্র বা নাতি বা সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁ যখন মারা গেল, তরুণ বয়সে সিরাজউদ্দৌলাকে ক্ষমতা হস্তান্তর করে গেল। ছোট্ট একটা মানুষ, ছোট মানুষ বলতেছি এই অর্থে 18-19 বছরের একটা মানুষ, তার ঘাড়ে একটা সমগ্র রাজ্যের ভার, এবং তাকে ইংরেজরা বিভিন্ন সময় অসম্মান করা, তার পরিবারের মানুষের অসহযোগিতা, তার সেনাপতির বিশ্বাসঘাতকতা, সবকিছু মিলিয়ে ভারতবর্ষে শেষ স্বাধীন সম্রাট নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে, এবং ইংরেজরা অফিসিয়ালি তাদের যেই হাতের পুতুল মীর জাফরকে ক্ষমতা হস্তান্তর করে, এবং এইভাবে ক্ষমতার পালাবদলের মাধ্যমে তারা তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। আসেন আমরা এমসিকিউ এ চলে যাই। কোন ইউরোপীয় বণিক সম্প্রদায় প্রথম ভারতবর্ষে আসে? বলছি পর্তুগাল। বাংলায় প্রথম ব্যাকরণ ও অভিধান রচনা করে? এটাও পর্তুগিজরা। কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? 1600। আমার সাথে বলেন, কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে। সবাই একটু কমেন্টে লেখেন, 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। লিখে ফেলেন, সবাই কমেন্টে লেখেন 1600। এটা কিন্তু আসবে, গুরুত্বপূর্ণ, সবাই কমেন্ট করেন 1600। ওকে, তারপরে আসেন,
ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল ভারতবর্ষে বাণিজ্য করার জন্য। কেন বাণিজ্য করার জন্য? কোম্পানি প্রথম বাণিজ্য কুঠির, একেবারে সহজ ভাষায় বললে তাদের যে কারখানা, তাদের যে ফ্যাক্টরি, সেটা কোথায় গঠন করে? সেটা প্রথম সুরাটে স্থাপন করে। তারপরে আসেন আমরা এই সাইড থেকেই দেখি, রবার্ট ক্লাইভ কবে বাংলার দেওয়ানি লাভ করে? বলে ফেলেন। তারপরে দ্বৈত শাসন কবে হয়? এখানে আপনাদেরকে বলার মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ৭৬-এর মনন্তর। এটা একটু আমি আপনাদেরকে বলে দেই। ভারতবর্ষে দ্বৈত শাসন নামে একটা শাসন চালু হয়। এই শাসন ব্যবস্থার মধ্য দিয়ে কৃষক শ্রমিকরা খুবই বিপদে পড়ে যায় এবং খাবারের এত সমস্যা বা এত সংকট তৈরি হয় 1176 সনে। আর 1176 সনে বাংলায় একটা দুর্ভিক্ষ দেখা যায়, যেটাকে বলা হয় ৭৬-এর মনন্তর। কি বলা হয়? ৭৬-এর মনন্তর, যেটা 1770 সালে ছিল। ঠিক আছে, এই সময় বাংলায় প্রায় মানুষ ছিল 1 কোটি, দুঃখিত 3 কোটি। বাংলায় মানুষ ছিল 3 কোটি, খাবার না পেয়ে খাদ্য কষ্টে মারা যায় 1 কোটি। তার মানে প্রায় 1/3 মানুষ মারা যায়। এটাকেই বলা হয় ৭৬-এর মনন্তর বা বাংলার দুর্ভিক্ষ। এবার আসেন আমরা একটু এমসিকিউ এ চলে যাই। এবার আপনারা একটা নতুন ওয়ার্ড দেখলেন, দেওয়ানি লাভ। দেওয়ানি লাভ মানে কি? কর নেওয়ার সুবিধা। এখন বাংলাদেশের কর কে নেয়? বাংলাদেশ সরকার। এখন বাংলাদেশ সরকার যদি কাল থেকে বলে যে আমাকে কর দেওয়া লাগবে না, তুমি এই দেশকে কর দাও বা এই ব্যক্তিকে কর দাও, আপনারাও তাই দিবেন। তেমনি রবার্ট ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করে কবে? 1765। দ্বৈত শাসন প্রবর্তিত হয় কবে? 1765। এই দুইটা একেবারে এইভাবেই মনে রাখবেন। তার 5 বছর পরে কি হয়? দুর্ভিক্ষ দেখা যায়। তার 5 বছর পরে 1170-এ দুর্ভিক্ষ দেখা যায়। 3টা সাল আমরা এখান থেকে মুখস্থ করব। তাইলে বলেন, রবার্ট ক্লাইভ নামক যে ভদ্রলোক, তিনি দ্বৈত শাসন, তিনি দেওয়ানি লাভ করে কবে? আমার সাথে বলেন, 1765। তারপরে দ্বৈত শাসন তিনি কবে প্রবর্তন করেন? 1765। তার 5 বছর পরে কি হয়? তার 5 বছর পর দুর্ভিক্ষ দেখা যায় 1170। একটু সবাই কমেন্টে লেখেন, এই 3টা বিষয় একটু কমেন্টে লিখে ফেলেন। যারা পিডিএফ শেয়ার করেছেন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে, যারা ক্লাস শেয়ার করেছেন, ক্লাস শেষে আমি সবাইকে পিডিএফ দিয়ে দিব। সুতরাং ক্লাসের মাঝখানে আর পিডিএফ করেন না। যারা রিঅ্যাক্ট দেননি, রিঅ্যাক্ট দিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করেন। ব্যবসায়ী শাখার ক্লাস পরের মেইন পেজে হচ্ছে, গিয়ে দেখেন। ওকে, তাহলে আমাকে বলেন, রবার্ট ক্লাইভ 1765-তে বাংলার দেওয়ানি লাভ করে কবে? 1765। তারপর আমাকে বলেন, এই দ্বৈত শাসন প্রবর্তিত হয় কবে বা চালু হয় কবে? 1765। তার ঠিক 5 বছর পর 65 সাথে 5 যোগ করেন, 1770-এ বাংলায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়। ৭৬-এর মনন্তর 1176 সাল, ইংরেজি 1770 সাল। এখানে বাংলার প্রায় 3 কোটি মানুষের মধ্যে প্রায় 1 কোটি মানুষ মারা যায়, যেটাকে বলা হয় 1/3 মানুষ মারা গেছে। অনেক ইনফরমেশন দিছি। এই পর্যন্ত যাদের ক্লিয়ার, আমাকে ক্লিয়ার বলতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? ক্লিয়ার আপনাদের? বলেন তো। ওকে, দ্বৈত শাসনের ফলে কি হয়? দ্বৈত শাসনের ফলে কি সৃষ্টি হয়? প্রশাসনিক জটিলতা, বাংলার অর্থনৈতিক বিপর্যস্ততা। হ্যাঁ, বাংলা অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। ব্রিটিশ সরকার কোন নীতি প্রয়োগ করে দেশে জমিদারি আত্মসাৎ করে? চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দেশের যেই জমিদারি ছিল সেই জমিদারিটা আত্মসাৎ করে। এরপরে আসেন, দুঃখিত, রবার্ট ক্লাইভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত হয় কে? ডালহৌসি। দ্বৈত শাসন তথা দেওয়ানির বিলোপ সাধন করেন কে?
এই যে ওই সময়ে ওয়ারেন হেস্টিংস এসে এই দ্বৈত শাসনকে বিলোপ করে দেয়। বিলোপ করে দেওয়া মানে বিলুপ্ত করে দেয়, কারণ এর ফলে বাংলার প্রায় 1/3 মানুষ মারা গেছে। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে হবে। আচ্ছা, চমৎকার, সব কমন পাবেন, কোনো টেনশন নাই। নামাজ কালাম পড়বেন, মা বাবার দোয়া নিয়ে পরীক্ষা দিতে যাবেন এবং শেষ সময় পর্যন্ত বই নিয়ে বসে থাকবেন। অনেক রিলস দেখার সময় পাবেন, কিন্তু এই পরীক্ষার আগের টাইমটুকু পড়াশোনায় দেন। আসেন তারপরে যাই। ফরাজি আন্দোলনের নেতৃত্ব কে দেয়? হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কি ছিল? যে ধর্মীয় একটা সংস্কার, কিন্তু পরবর্তীতে এটাকে রাজনৈতিক করে তোলা হয়েছে। সেটা কে করেছে? দুদু মিয়া নামক এক ভদ্রলোক। আচ্ছা, এরপরে আসেন। কংগ্রেস গঠিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ, 1885। ভারতীয় জাতীয় কংগ্রেসের আশু লক্ষ্য কি ছিল? ভারতীয়দের মধ্যে একটা ভালো সম্পর্ক বা যোগসূত্র স্থাপন, বৃহত্তর জাতীয় ঐক্য, মানে সারা দেশের মানুষকে একটা ছাদের নিচে নিয়ে আসার জন্য। ওকে। হাজী মোহাম্মদ মহসিনের পৈতৃক নিবাস কোথায়? পারস্যতে। মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতার নাম কি? নবাব আব্দুল লতিফ। এটা আপনাদের আসবেই, সবাই একটু কমেন্টে লেখেন বা খাতায় লেখেন বা স্ক্রিনশট নিয়ে ডান বলেন। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন না থাকলে একটু বলে ফেলেন। ওকে, এরপরে আসেন আমরা চলে যাই পরবর্তী এমসিকিউ এ। বাংলার ইতিহাস পাকিস্তান আমল। তমুদ্দুন মজলিস খুবই গুরুত্বপূর্ণ। যুক্ত ফন্ট কি? তারপরে আপনার হচ্ছে এখানে সৃজনশীল আছে। আপনাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সৃজনশীল পিডিএফ এ দেওয়া আছে। পিডিএফটা পাইতে গেলে ক্লাসটা শেয়ার করে ডান লিখতে হবে। আর তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা, এখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক সবকিছু আছে। সব আমরা একটু এমসিকিউ সলভ করব। এই অধ্যায়ের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি আসবে এই অধ্যায় থেকে। বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের প্রথম পদক্ষেপ কোনটি? প্রথম পদক্ষেপ ভাষা আন্দোলন। তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন? এটা সাংস্কৃতিক সংগঠন এবং খোলার মেইন উদ্দেশ্য কি ছিল? রাষ্ট্রভাষা বা আমাদের ভাষা বাংলাকে রক্ষা করা। এরপরে আসেন, তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম, যিনি কোথাকার শিক্ষক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। কি ছিলেন? ঢাবি অধ্যাপক বা ঢাবি প্রফেসর ছিলেন, এবং তিনি সম্ভবত ফিজিক্স ডিপার্টমেন্টের ছিলেন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, নুরুল আমিন। কমেন্টে লেখেন নুরুল আমিন কে ছিল আমাদের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। তখন কিন্তু প্রদেশ সিস্টেমে লোকজন থাকতো। লিখে ফেলেন, একটু কষ্ট হচ্ছে আমি জানি, একটু বেশি লেখাইতেছি, বাট পরীক্ষায় কমন পেলে কিন্তু তখন সব কষ্ট সফল হবে। এত পরিশ্রম করছেন, সব সফল হবে ইনশাল্লাহ। ওকে, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই ঘোষণাটা কে দিয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্না দিয়েছিলেন। ভাষা আন্দোলন কবে হয়েছে? এগুলো সিলি কোশ্চেন, এগুলো আপনারা জানেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাব মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার, আচ্ছা এটা রিপিট হয়েছে। বাংলা একাডেমির পূর্ব নাম বর্ধমান হাউস। কি নাম বলেন? বর্ধমান হাউস। কত সালে পাকিস্তান সংবিধান প্রণয়ন করা হয়? 1952 সালে। যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? এটা হবে মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভ করা। কি হবে? মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভ করা। তৎকালীন পাকিস্তানিদের একটা দল ছিল মুসলিম লীগ, তার বিরুদ্ধে বই অনুসারে কোনোটায় 4টা 5টা দল একত্রিত হয়ে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য একটা দাবি দেয়, দফা দেয়, 21 দফা দাবি দেয়। এই 21 দফা দাবির উপর বিশ্বাস করে তাদেরকে ব্যাপকভাবে জনগণ জয়লাভ করায়। 54-তে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল। ওকে, এরপরে আসেন,
গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখি। এই যে যুক্ত ফন্টের কয়টা দফা ছিল বলছিলাম, 21 দফা। এটার ভিতরে অন্তর্ভুক্ত ছিল কি, এই বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করা, বর্ধমান হাউস মানে হচ্ছে বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা। এই জিনিসটা মনে রাখবেন যে যেহেতু 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছে এবং ওই সময়ই বাংলার মানুষ এই ভাষা নিয়ে খুব আবেগে ছিল এবং তারা খুবই ইমোশনাল ছিল এটার ব্যাপারে। তো 54 সালে তাদেরই কিছু দল এসে যখন বলল যে আমাদের নির্বাচিত করেন, আমরা আপনাদের 21টা ইস্তেহার দিচ্ছি, ইস্তেহার মানে যে আমি জয়লাভ করলে এই বিষয়গুলো নিয়ে কাজ করব, এই রকম যখন ঘোষণা দিল তখন জনগণ কিন্তু তাদের সাথে কানেক্ট হয়ে গেল এবং তাদেরকে ভোট দিল। বাংলার অন্যতম রাষ্ট্রভাষা করা, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করা বা পালন করা। 3 নাম্বার বর্ধমান হাউস, যেটার বর্তমান নাম বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সেই বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা। তো এই 3টা কিন্তু তাদের ইস্তেহার ছিল। আরো ইস্তেহার ছিল 21টার ভিতরে, এই 3টা আপনারা মনে রাখবেন। এবার আসেন একটা উদ্দীপক পড়ি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। উদ্দীপকের চরণ দুটি কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? অবভিয়াসলি 52 ভাষা আন্দোলন। এই আন্দোলনের ফলে কি হয়? পূর্ব বাংলার হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধি পায়। অবশ্যই আমিও বাংলায় কথা বলি, একটা হিন্দু মানুষও বাংলায় কথা বলে, তার আমার ভিতরে কি হবে, একটা সম্পর্ক বিল্ড আপ হবে। তো সেই ব্যাপারটাই হয়েছে, জাতীয় চেতনাবাদের বিকাশ ঘটেছে, জাতীয় চেতনার সূত্রপাত ঘটে। তার মানে 1 2 3 তিনটাই হবে। এবার আসেন আমাদের 6ষ্ঠ অধ্যায়, স্বাধীন এবং সার্বভৌম বাংলার অভ্যুদয়। এখন হ্যাঁ, যুক্ত ফন্টের 21টা দফা ছিল, চমৎকার। আচ্ছা, এবার আসেন যারা শেষ সময়ে চলে যাবেন তারা অনেক লস করবেন, কারণ আমি এই অধ্যায় শেষ করার পরে একটু আপনাদের ব্রিফ করব যাতে অল্প পইরা আপনারা কমন পাইতে পারেন বা ভালো করতে পারেন। শেষ সময়ে কার্যকরী কিছু টিপস দিব। এতক্ষণ ধৈর্য ধরে যারা ছিলেন আর 10-15 মিনিট একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ ভালো করবেন। ওকে, চলে আসেন। দেখেন আমাদের কিন্তু এখানে কি আছে, এখানে আমাদের সৃজনশীল সাজানো আছে, এর পাশাপাশি জ্ঞানমূলক থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা বিষয় বহু নির্বাচনী সবই আছে। এইটার এমসিকিউ গুরুত্বপূর্ণ, আগের গুলার এমসিকিউ মোটামুটি আপনারা পাচ্ছেন, এটা একটু আপনাদের প্যারা দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে। আইনগত কাঠামো আদেশ জারি করে কে? ইয়াহিয়া খান, খুবই গুরুত্বপূর্ণ। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টা আসন পায়? 167। এটা একটু সবাই কমেন্টে লেখেন, কয়টা পায়? 167, 167। কোন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের জয় হয়েছিল? বলেন 54 নির্বাচন না 70-এর নির্বাচন? অবশ্যই 70-এর নির্বাচন। একটা ধারাবাহিক প্রসেস ছিল এখানে। কি প্রসেস? 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, 1971 সালে এরই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে। এর ভিতরে 52-তে শিক্ষা আন্দোলন হয়েছে, এরকম আরো কিছু ফ্যাক্টর ছোটখাটো এখানে ছিল। ওকে, 1971 সালের কোন রাত্রি কালো রাত্রি হিসেবে পরিচিত? এগুলো আপনারা জানেন, এগুলো বললে আপনারা হাসাহাসি করবেন, বলবেন এত ইজি। স্বাধীন বাংলার বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? কালুরঘাট। মুজিবনগর বর্তমান কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। মুজিবনগর সরকার কখন গঠন করা হয়? কখন গঠন করা হয়? 1971 সালের 10 এপ্রিল। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 17 এপ্রিল 71। তারপরে আসেন, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তারপরে আসেন,
বাংলাদেশ কত তারিখে, এগুলো পারবেন। এই যে 1971 সালে 16 ডিসেম্বর কি বার ছিল? বৃহস্পতিবার। শেখ মুজিবুর রহমান থেকে এবার কোশ্চেন আসবে না, তাই স্কিপ করছি। 1970 সালের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ সুসংহত হয়, সুদৃঢ় শক্ত হয়, লৌহ কঠিন লোহার মতো কঠিন হয়, সত্য, তিনটাই হয়। একটু কমেন্ট পড়ে আসি, কারো কোনো কোশ্চেন আছে কিনা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন, কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাবেন। ওকে, চমৎকার, কারো কোনো কোশ্চেন নেই, এটা বেশ ভালো একটা বিষয় যে আপনারা বুঝতেছেন। ওকে, স্বাধীনতা দিবসের অন্যতম গুরুত্ব, এটা 2023-এর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। পাক শোষণ শ্রেণীর পরাজয়, এটা তো অবভিয়াসলি। স্বাধীনতা বিরোধীদের জয় হয়েছে কি আমাদের সাথে? না। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, তাইলে 1 আর 3। তারপরে আসেন আমরা একটা উদ্দীপক পড়ি। আচ্ছা, মিয়ানমারে সামরিক সরকার রোহিঙ্গাদের উপর গণহত্যা, গণধর্ষণ, নির্যাতন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট সহ সকল প্রকার অমানবিক কর্মকাণ্ড পরিচালনা করে। গণহত্যার হাত থেকে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়। সেম জিনিসটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হয়েছে এবং বাংলাদেশিরা ভারতে আশ্রয় নিয়েছে। উদ্দীপকের নির্যাতন ও গণহত্যার সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের নির্যাতন। তা এখানে বোঝাচ্ছে আমরাই পশ্চিম পাকিস্তানিকে নির্যাতন করেছি, এটা ভুল। তারপর পশ্চিম বাংলার প্রতি ব্রিটিশ, এটা কি আমাদের ব্রিটিশদের সাথে সম্পর্কিত? না, এখানে ব্রিটিশও না, এটা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের উপর এখনকার পাকিস্তান যে নির্যাতন করেছে সেই ব্যাপারটা। এরপরে আসেন, উক্ত গণহত্যার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল এই জাতিকে মেধাশূন্য করা, এটা নেতৃত্বহীন করা, তারপরে হচ্ছে নিজেদের বীরত্ব না। কাউকে আপনার গণহত্যা করে কখনো নিজের বীরত্ব প্রকাশ করা যায় না, তাহলে অ্যান্সার হবে 1 আর 2। তারপরে আসেন, উদ্দীপক থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে, বুঝে বুঝে পড়তে হবে। দেখেন, ঘুমের ঘোরে আচ্ছন্ন সবাই, হঠাৎ গুলির শব্দ, দাউ দাউ করে জ্বলছে আগুন। 1971 সালের মার্চ মাসের এই দিনটির কথা মিশু আজও ভুলতে পারছে না। মিশু কোন রাতের কথা ভুলতে পারেনি? অবভিয়াসলি 25শে মার্চ, কালো রাত, অপারেশন সার্চলাইটের কথা। উক্ত গণহত্যা থেকেই রেহাই পায় নাই ছাত্র, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, কেউই রেহাই পায়নি। এবার আসেন, আচ্ছা তানজিয়া, আপনি একটু কনফিউজড হয়ে গেছেন। দেখেন আমি বলি, 1765 এখানে কি হয়েছে? দেওয়ানি লাভ করেছে। কি হয়েছে? দেওয়ানি লাভ করেছে ইংরেজরা। 1765। এই 1765-তেই দ্বৈত শাসন চালু হয়েছে। কি চালু হয়েছে? দ্বৈত শাসন। আর 1770-এ বাংলায় একটা দুর্ভিক্ষ হয়েছে। এগুলো কি সাল বলেন তো? এগুলা ইংরেজি সাল। আর এটাকেই আমি যদি বাংলায় বলি, 1176-এ, এটা 1770, এটা 1176-এ, এই দুইটা একই সময়, এটা বাংলায়, এটা হচ্ছে ইংরেজিতে। এই জন্য এই 76 অনুযায়ী এটাকে বলা হয় 76-এর মনন্তর বা দুর্ভিক্ষ। বুঝছেন কিনা বলেন তো? তানজিলা, আপনার জন্য ক্লিয়ার করলাম, বলেন তো বুঝছেন কিনা? এখন আপনারা যারা জানেনই না যে আপনাদের বইয়ে কি আছে, আমি আপনাদের আর কি বলবো বলেন। ওকে,
তারপরে আসেন, উল্লেখিত ঘটনাকে বলা হয় অপারেশন জ্যাকপট, অপারেশন সার্চলাইট। অবভিয়াসলি অপারেশন সার্চলাইট বাঙালিদের উপর নির্বিচার আক্রমণের ফলাফল, প্রত্যক্ষ যুদ্ধের সূত্রপাত হয়, অগণিত নারী ও শিশুর হত্যার শিকার হয়, বাঙালিরা অবদমিত হয়। না, বাঙালিরা অবদমিত মানে কি, যুদ্ধে তাদেরকে হত্যা করার পর কি তারা দমন করা গেছে, পালাই গেছে? না, 1 আর 2, তার মানে অ্যান্সার এইটা। তারপরে আসেন, আমরা একেবারে শেষের দিকে আছি। যুগোস্লাভিয়ার বসনিয়া বহুকাল থেকেই মুসলিম প্রধান দেশ, কিন্তু একই অঞ্চলের খ্রিস্টান আধিপত্যের কারণে মুসলমানরা খ্রিস্টান প্রশাসন দ্বারা নির্যাতিত ও শোষিত হতে থাকে। ফলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনে সচেষ্ট হয়, খ্রিস্টানরা তাদের দমন করতে গণহত্যা চালায়। এটা কিসের সাথে সাদৃশ্যপূর্ণ? অবশ্যই পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান। গণহত্যার উদ্দেশ্য কি ছিল? জাতিকে মেধাশূন্য করা, নেতৃত্বহীন করা, একই প্রশ্ন। এবার আসেন, আপনারা রিভিশন কেমনে দিবেন? 2 মিনিটের কথা বলে ক্লাসটা শেষ করে দিব। চলে আসেন, প্রথম কাজ, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেখবেন অধ্যায়ের শেষে এক কথায় কিছু প্রশ্ন আছে, এক কথার প্রশ্ন প্লাস এমসিকিউ আছে আপনাদের বইয়ে। এটা একেবারে মাস্ট, আপনাদের পড়তেই হবে, প্রথম কথা। 2 নাম্বার, আমাদের এই পিডিএফটা যারা শেয়ার করে ডান লিখেছেন পেয়ে যাবেন, এই পিডিএফটা খুব ভালো করে পড়বেন। 3 নাম্বার, আমাদের এই পেজে একটা ভিডিও আপলোড হবে 5 মিনিটের। এই ভিডিও আপলোড হবে সেটাই সৃজনশীল কেমনে আপনারা কম সময়ে কোন কোন টপিক পড়বেন আমি সেটার ভিডিও করে দিয়েছি, একটু পরে পোস্ট করা হবে। এই 3টার কম্বিনেশন যদি আপনারা ঠিকঠাক করেন অবশ্যই আপনারা A+ পাবেন এবং কম সময়ে পাবেন। দ্বিতীয় বিষয়, ইসলামী ইতিহাস, সংস্কৃতি বা ইতিহাস, এই বিষয়গুলোতে অনেকগুলা সাল, আপনারা সাল অনেক ভয় পান, কিন্তু কিছু কিছু সাল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো আজকে আমি ক্লাসে করাইছি বা স্লাইডে আছে। সেই সালগুলা 3-4 বার লিখবেন। পড়া যাদের কম মুখস্থ হয় তারা পড়তে লিখবেন, বিভিন্ন উপায়ে মনে রাখার চেষ্টা করবেন। এই ক্লাসটা যারা হাফ করেছেন শুরু থেকে 1 বার 2 বার 1.25x এ দেখবেন, বই রিডিং পড়বেন। এই সময়ে যত রিডিং পড়বেন, বিগত বছরের কোশ্চেন সলভ করবেন, ততই ভালো করবেন। আশা করি সবার দারুণ একটা পরীক্ষা হবে। আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই 1.5 ঘন্টায় আপনাদের কম্প্যাক্ট একটা প্রিপারেশন নেওয়ানোর। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।